হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব WBCS প্রিলিমিনারি পরীক্ষার অঙ্কের কোশ্চেনগুলো নিয়ে। আমরা প্রত্যেকটা কোশ্চেন বিভিন্ন শর্টকাট নিয়মে সলভ করার চেষ্টা করি। আচ্ছা, প্রথম যে কোশ্চেনটা ছিল 40 মিটার কাপড়ের শতকরা কত অংশ বাদ দিলে 7 মিটার কাপড় পাওয়া যাবে। আচ্ছা, তাহলে কত অংশ বাদ দিতে হবে সেটা আগে আমরা দেখে নিই। তাহলে বাদ দিতে হবে কতটা অংশ? 7 মিটার যদি পাওয়া যায় তাহলে 7 মিটার পেতে গেলে আমাকে কতটা বাদ দিতে হবে? 40 থেকে 7, তাহলে 33 মিটার বাদ দিতে হবে। তাহলে যদি আমরা অংশ করি তাহলে 33-এর 40 অংশ বাদ দিতে হবে। আর যদি শতকরা করে দিই তাহলে কী হবে? 33-এর 40 ইন্টু 100%, এত অংশ আমাকে বাদ দিতে হবে। এটা আমরা কাটাকুটি করে নিই, 0 ক্যান্সেল করে নিতে পারি। 2 2 4, 2 5 10, 33কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 16.5 ইন্টু 5। আচ্ছা, 16 5 80 হয় আর 5 5 25 হয়, তাহলে 80 আর 2.5, তার মানে আমরা পাচ্ছি 82.5। অর্থাৎ 82.5% যদি আমরা বাদ দিই তাহলে 7 মিটার কাপড় আমরা পাবো। তাহলে এই অঙ্কটার অ্যান্সার হচ্ছে 82.5, অর্থাৎ সি এর উত্তরটা হচ্ছে রাইট। পরের কোশ্চেনটা আমরা দেখে নিই। পরের যে কোশ্চেনটা ছিল 6টি ক্রমান্বয়ে পরপর অযুগ্ম সংখ্যার গড় দেওয়া আছে 64। অযুগ্ম সংখ্যা, এটা কিন্তু যুগ্ম সংখ্যা হয়ে গেছে। আচ্ছা, বৃহত্তম সংখ্যাটা আমাকে বার করতে হবে। আচ্ছা, গড় বলতে আমরা তো মধ্যবর্তী সংখ্যাটা গড় হয়। যদি আমরা বলি 1 2 3-এর গড় কত, তাহলে কিন্তু 2 হয়। 2 হচ্ছে মধ্যবর্তী সংখ্যা আছে। তাহলে যদি 64 গড় হয় তাহলে আমরা ভাবতে পারি 64টা যেহেতু অযুগ্ম নয়, যুগ্ম সংখ্যা, তাহলে আমরা 64-এর বাঁ দিকে 3টে সংখ্যা ভাবতে পারি আর 64-এর ডান দিকে 3টে সংখ্যা ভাবতে পারি, যে সংখ্যাগুলোর গড় হয়ে যাবে 64। তাহলে বাঁ দিকে 3টে 4 যদি আমরা 3টে অযুগ্ম সংখ্যা যদি লিখি তাহলে আমরা কি পাচ্ছি? একটা পাচ্ছি 63, 61 আর একটা হচ্ছে 59। আর ডান দিকে যদি আমরা 3টে সংখ্যা যদি আমরা লিখি তাহলে আমরা অযুগ্ম সংখ্যা 65, 67 আর 69। দেখো, এই যে 6টা সংখ্যা লিখলাম, 64টা হচ্ছে আমার গড়, 64 আমার মধ্যবর্তী সংখ্যায় আছে, তাহলে 64টা হয়ে গেল আমার গড়। দেখো, 64 আমরা গড় কী করে পাবো? যদি প্রত্যেকটা ডাটাকে আমরা যদি যোগ করি তাহলে কিন্তু পেয়ে যাবো 59 + 61, 63, 65, 67 আর 69, একে যদি আমরা 6 দিয়ে ভাগ করে দিয়ে এদের যোগফলটাকে, তাহলেই আমরা পেয়ে যাব 64। অর্থাৎ 64 হচ্ছে সংখ্যাগুলোর গড়। পরের যে কোশ্চেনটা ছিল একদল গরু ও মুরগির মোট পায়ের সংখ্যা দেওয়া আছে, মোট মাথার সংখ্যা দ্বিগুণের থেকে 14 বেশি। গরুর সংখ্যাটা আমাকে বার করতে হবে। তো আমি প্রথমে ধরে নিই গরুর সংখ্যাটা হচ্ছে আমার এক্স আর মুরগির সংখ্যাটাকে আমরা ওয়াই ধরে নিলাম। তাহলে আমরা কি পাচ্ছি? একদল গরু এবং মুরগির পায়ের সংখ্যা। তাহলে গরু আর মুরগির পায়ের সংখ্যাটা আমরা বার করি। তাহলে তাহলে আমাদের একটা রিলেশন যেটা তৈরি হচ্ছে, তাহলে গরুর পায়ের সংখ্যা কতগুলো হচ্ছে? গরুর 4টে করে পা, তাহলে 4xটা পা। মুরগির 2টো করে পা, তাহলে কতগুলো পা পেলাম? 2yটা। তাহলে এদের পায়ের সংখ্যা, গরু আর মুরগির মোট পায়ের সংখ্যা হলো 4x + 2y, দ্বিগুণের থেকে 14 বেশি। তাহলে এদের মাথার সংখ্যা কত হবে? মাথার সংখ্যা হচ্ছে আমার x + y, এইটা হচ্ছে মাথার সংখ্যা, কারণ মাথা একটা করে। দ্বিগুণের থেকে পায়ের সংখ্যাটা কি হলো? মাথার সংখ্যার দ্বিগুণ। তাহলে আমরা 2 দিয়ে গুণ করে নিই, মাথার সংখ্যাকে 2 দিয়ে গুণ করলাম, এর থেকে 14 বেশি। তাহলে এইটাই হচ্ছে আমার পায়ের এবং মাথার সংখ্যা রিলেশন। তাহলে এখান থেকে আমরা যদি x বার করে নিই তাহলেই গরুর সংখ্যাটা পেয়ে যাবো। গরুরটাকে x ধরেছিলাম, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করে নিই, 4x + 2y পাচ্ছি, আর এইদিকে পাচ্ছি 2x + 2y, তারপরে আমরা পাচ্ছি 14। যেহেতু দুদিকেই 2y আছে, 2y আমরা ক্যান্সেল করে নিতে পারি। 4x থেকে 2x গেলে 2x = 14, তাহলে আমরা পাচ্ছি x = 7। তাহলে গরুর সংখ্যা হচ্ছে, তাহলে গরু কত আমরা পেলাম? 7। তাহলে গরুর সংখ্যা হয়ে গেল আমার 7, যেটা 7 সেই উত্তরটা হচ্ছে রাইট। আচ্ছা, পরের যে কোশ্চেনটা ছিল এক ফল বিক্রেতা এক ঝুড়ি আম ক্রয় করে ঝুড়ি খুলে দেখে যে কিছু আম পচে গেছে। তারপরে সে বাকি আমগুলোকে কী করে? 2280 টাকায় বিক্রি করে, তার 5% ক্ষতি হয়ে যায়। কত টাকা দিয়ে এক ঝুড়ি আম কিনেছিল সেটা আমাকে বার করতে হবে। তাহলে এই অঙ্কটায় আমার কি দেয়া আছে? দেখো, এখানে আমার দেয়া আছে
2280 টাকায় বিক্রি করে, তাহলে এটাকে আমরা লিখলাম সেলিং প্রাইস, এসপি লিখলাম। তাহলে এসপি এখানে আমার দেওয়া আছে 2280 টাকা, এটা আমার দেওয়া আছে। আচ্ছা, তার 5% ক্ষতি হয়েছে যদি এই দামে বিক্রি করে, তাহলে আমার অঙ্কে দেওয়া আছে লস পার্সেন্টেজ দেওয়া আছে কত, 5%। আচ্ছা, কত টাকায় দিয়ে এক ঝুড়ি আম কিনেছিল সেটা আমাকে বার করতে হবে, অর্থাৎ আমাকে কস্ট প্রাইস বার করতে হবে, কেনা দামটা ক্রয় মূল্য বার করতে হবে। তো আমরা কস্ট প্রাইস কী করে বার করব, কস্ট প্রাইস সমান আমরা লিখে নেব, এই ফর্মুলাটাকে আমরা ইউজ করব 100/100 মাইনাস লস পার্সেন্টেজ ইন্টু এসপি। তো এটাকে আমরা ব্যবহার করব, তাহলে আমার কস্ট প্রাইস কী পেয়ে যাব, 100 বাই, এখানে 100 মাইনাস লস পার্সেন্ট আমার 5, তাহলে 100 থেকে যদি আমরা 5 বিয়োগ করে নিই তাহলে পাচ্ছি 95 ইন্টু সেলিং প্রাইস, সেলিং প্রাইস আমার দেওয়া আছে 2280 টাকা। এটাকে আমরা ক্যালকুলেশন করে নেব, এটা ক্যালকুলেশন করলে আমরা কি পাচ্ছি, 5 19 95, 5 20 100, যেহেতু এখানে 19 আছে, এটা কাটাকুটি করে নিতে পারি আমরা, 19 1 19, 19 2 38, 0 120কে 20 দিয়ে গুণ মানে 2400। তাহলে এই অঙ্কটার অ্যান্সার হচ্ছে আমার 2400 টাকা, অর্থাৎ সি এর উত্তরটা হচ্ছে আমার রাইট। এই ধরনের লাভ ক্ষতি অঙ্ক করার অনেক শর্টকাট নিয়ম আমাদের চ্যানেলে আপলোড হয়েছে, তোমরা অবশ্যই দেখে নিও। তো পরের যে কোশ্চেনটা আছে, পিতার বয়স জ্যেষ্ঠ পুত্রের বয়সের দ্বিগুণ, 10 বছর পরে পিতার বয়স কনিষ্ঠ পুত্রের বয়সের 3 গুণ হবে। পুত্রদের বয়সের পার্থক্য 15 বছর দেওয়া আছে, পিতার বয়স নির্ণয় করে। আচ্ছা, এখান থেকে আমরা রিলেশনটা আগে বার করে নিই, সেই রিলেশন থেকে আমরা এক্স ধরে নেব, দিয়ে সমাধান করার চেষ্টা করব। আচ্ছা, প্রথমে আমাদের দুটো ছেলে বলা ছিল, একটা কনিষ্ঠ পুত্র আর জ্যেষ্ঠ পুত্র, তো তাদের বয়সের পার্থক্য 15 বছর। তো ছোট ছেলের বয়স বা কনিষ্ঠ পুত্রের বয়সটাকে আমরা এক্স ধরে নিই, তাহলে কনিষ্ঠ পুত্র বয়সটাকে আমরা ধরলাম এক্স বছর, তাহলে তার থেকে যে বড় সে, তাদের বয়সের পার্থক্য 15 বছর, তার মানে সে নিশ্চয়ই 15 বছরের বড়, তাহলে জ্যেষ্ঠ পুত্রের বয়স কত দাঁড়ালো, এক্স প্লাস 15 বছর। তাহলে পিতার বয়স কি পাচ্ছি আমরা, পিতার বয়স কি বলা আছে, জ্যেষ্ঠ পুত্রের বয়সের দ্বিগুণ, পিতার বয়স কি পেলাম, 2 ইন্টু এক্স প্লাস 15। এবারে যে রিলেশনটা দেওয়া আছে সেই রিলেশনটা আমরা লিখে নেব, সেটাকে সমাধান করব, তাহলেই আমাদের অঙ্কের উত্তর চলে আসবে। এবার আমার কি রিলেশনটা দেওয়া আছে, 10 বছর পরে পিতার বয়স কনিষ্ঠ পুত্রের বয়সের 3 গুণ হবে। তাহলে 10 বছর পরে পিতার বয়স আমরা কি দেখে নিই, তাহলে আমরা কি পাচ্ছি, 10 বছর পরে এখন বয়স 2 ইন্টু এক্স প্লাস 15, তার সঙ্গে 10 বছর যোগ করে নিই, 10 বছর পরে কী হবে, পিতার বয়সটা কী হবে, কনিষ্ঠ পুত্রের বয়সের 3 গুণ। কনিষ্ঠ পুত্রের বয়স হচ্ছে কত, এক্স, তাহলে কনিষ্ঠ পুত্রের বয়স 10 বছর পরে আমরা যোগ করে নিই 10, এক্স প্লাস 10 হবে, 10 বছর পরে 10 বছর যোগ হবে তার 3 গুণ, তাহলে 3 দিয়ে গুণ করে নিই। তাহলে এই রিলেশনটাকে আমরা এক্স বার করার চেষ্টা করব, এটাকে আমরা সমাধান করে নিই। তাহলে এইদিকে পাচ্ছি 2x প্লাস 30 প্লাস 10 ইজিক্যাল টু পাচ্ছি 3x প্লাস 30, 30 ক্যান্সেল করে নিতে পারি, তাহলে আমরা পেলাম, এটাকে বিয়োগ করে দিলেই আমরা পেয়ে যাচ্ছি এক্স ইজিক্যাল টু 10 বছর, অর্থাৎ কনিষ্ঠ পুত্রের বয়স হচ্ছে 10 বছর। তাহলে পিতার বয়স আমরা কি পাচ্ছি, তাহলে পিতার বয়স পাচ্ছি 2 ইন্টু 10 প্লাস 15, তার মানে হচ্ছে 50 বছর। তার মানে এই অঙ্কটার ক্ষেত্রে পিতার বয়স হচ্ছে 50, তাহলে প্রথম উত্তরটা হচ্ছে আমার রাইট। পরের কোশ্চেনটা আমরা দেখে নিই। পরের যে কোশ্চেনটা আছে, নিচের ভগ্নাংশগুলির মধ্যে কোনটি 3/4 অপেক্ষা বড় এবং 5/6 অপেক্ষা ছোট। 3/4 থেকে বড় বার করতে হবে, তো প্রথমে আমি 3/4 আর 2/3 এইটাকে আমি লিখে নিলাম। এইবারে আমি কি করব, ক্রস মাল্টিপ্লাই করে দিচ্ছি। ক্রস মাল্টিপ্লাই করলে আমরা কি পাচ্ছি, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, তাহলে এদিকে আমি পাচ্ছি 9, এইদিকে হচ্ছে আমার 8, তাহলে আমার কি হয়ে গেল 9 গ্রেটার দেন 8, তার মানে আমার 3/4টা কিন্তু বড় হয়ে গেল 2/3 থেকে। আমাকে বলা হয়েছিল 3/4 থেকে বড় বার করতে হবে, তো 3/4টাই বড় হয়ে গেল, তার মানে 2/3 এই উত্তরটা ঠিক নয়। পরের যেটা ছিল দেখো 3/4 আর 1/2, আমি এই দুটোকে কম্পেয়ার করে নিই, ক্রস মাল্টিপ্লাই করে দিই, তাহলে এইদিকে আমি পাচ্ছি 6, এইদিকে পাচ্ছি 4, তাহলে 6 গ্রেটার দেন 4, তাহলে দেখো 3/4টাই আমার বড় হয়ে গেল 1/2 থেকে, ঠিক আছে। তাহলে
নিশ্চয়ই 1 2 এই উত্তরটা ঠিক নয়। পরেরটাকে আমি কম্পেয়ার করি, 3 4 4 5। এটাকে যদি আমি ক্রস মাল্টিপ্লাই করে দিই তাহলে কি পাচ্ছি, এদিকে 15 পাচ্ছি আর এইদিকে পাচ্ছি 16। এইটা কিন্তু বড়, অর্থাৎ 3 4টা 4 5 থেকে ছোট। ঠিক আছে, 4 5টা 3 4 থেকে বড় আর 5 6 থেকে আমাকে ছোট বার করতে হবে। ঠিক আছে, তাহলে এইটা উত্তরটা হতে পারে। আচ্ছা, কিন্তু আমাকে আরেকটা অপশন বলা আছে 5 6 থেকে ছোট। তো 5 6 থেকে ছোট কিনা দেখে নিই আমি। 4 5 আর 5 6কে আমি নিয়ে নিই, কে বড় আমি দেখে নিই, ক্রস মাল্টিপ্লাই করে দিই। এদিকে 24 পাচ্ছি, এদিকে 25 পাচ্ছি, তাহলে এদিকে এইটা আমি পাচ্ছি, এটা ছোট, 24টা ছোট, তার মানে 5 6টা কিন্তু আমার বড়। 5 6 অপেক্ষা ছোট বলা হয়েছিল, তাহলে 5 6টা আমার বড় আছে। ঠিক আছে, তাহলে 4 5 এইটা কিন্তু দুটো কন্ডিশনই স্যাটিসফাই করছে, অর্থাৎ এই উত্তরটা কিন্তু আমার রাইট হচ্ছে। তাহলে সি, এই উত্তরটা হচ্ছে রাইট। আমি যদি এই ব্যাপারটাকে অন্যভাবে ভাবতাম, যদি সমস্ত ভগ্নাংশগুলোকে লিখতাম, দেখো 1 2, তারপরে ছিল আমার 2 3, তারপরে ছিল আমার 3 4, তারপরে ছিল আমার 4 5, আর যদি একবারে শেষে আমি যদি 9 10 নিই, দেখো এইখানে 1 বৃদ্ধি পেয়েছে, এখানেও 1 বৃদ্ধি পেয়েছে, এখানেও 1 বৃদ্ধি পেয়েছে, এখানেও 1, এখানেও 1, এখানেও 1। তো এইরকম যদি লবের বৃদ্ধি আর হরের বৃদ্ধি যদি সমান হয়, লবের বৃদ্ধি সমান হরের বৃদ্ধি যদি হয়, এখানে যদি আমি 5 6 নিতাম তাহলেও কিন্তু সে 1, এখানেও কিন্তু 1। তো এইরকম যদি লবের বৃদ্ধি আর হরের বৃদ্ধি যদি সমান হয়, তাহলে কিন্তু শেষের ভগ্নাংশটাই সব থেকে বড় হয়। ঠিক আছে, এখানেও 4 বেড়েছে, এখানেও 4 বেড়েছে। তো এরকম যদি লবের বৃদ্ধি আর হরের বৃদ্ধি যদি সমান হয়, তাহলে কিন্তু এই ধরনের ভগ্নাংশের ক্ষেত্রে শেষের ভগ্নাংশটাই সব থেকে বড়। তাহলে 5 6টা বড়, 3 4 থেকে 4 5 বড়, 4 5 থেকে 5 6 বড়। তাহলে 3 4 আর 5 6 মধ্যে কী আছে, 4 5 আছে। তো এই ধরনের শর্টকাট নিয়ম কিন্তু ব্যবহার করে আমরা কিন্তু ভগ্নাংশের অঙ্কগুলোকে কিন্তু খুব সহজে করতে পারি। আমরা কি পাচ্ছি, 5 6টা হচ্ছে বৃহত্তম এইগুলোর মধ্যে, আর সব থেকে বৃহত্তম হচ্ছে 9 10। পরের যে কোশ্চেনটা আছে, দেখো এই কোশ্চেনটা কিন্তু সপ্তম শ্রেণীর অঙ্ক। সপ্তম শ্রেণীর অঙ্ক, এই কোশ্চেনটা আমাদের পাঠ্য বইয়ের অঙ্ক, সপ্তম শ্রেণী। দেখো এখানে যে কোশ্চেনটা ছিল, একটি ক্যাম্পে 4000 জন লোকের 190 দিনের খাবার ছিল। 30 দিন পরে কি হয়েছে, 800 জন চলে গেছে। যারা রয়ে গেছে তাহলে অবশিষ্ট খাবারে তাদের কতদিন চলবে। তাহলে বাঁ দিকে যদি আমি লোক ধরি আর এইদিকে হচ্ছে আমার সময়, কতদিন চলবে। তাহলে আমার অঙ্কে কী দেওয়া আছে, 4000 জন লোকের 190 দিনের খাবার ছিল, কিন্তু কি হয়েছে 30 দিন পর। 30 দিন পর মানে 30 দিন তো তারা খাবার খেয়েছিল, তাহলে 30 দিনের খাবার শেষ হয়ে গেছে। তাহলে কিন্তু অঙ্কটা কি দাঁড়ালো, 4000 জন লোকের 160 দিনের খাবার আছে, এই জিনিসটা দাঁড়ালো। এবার কি হয়েছে, 800 জন অন্য জায়গায় চলে গেছে। 800 জন যদি চলে যায় তাহলে কতজন রইল, 4000 থেকে 800 যদি চলে যায় তাহলে রইল আমার 3200 জন। তাহলে 3200 জনের সেই খাবারে কতদিন চলবে, এইটাকে আমাকে বার করতে হবে। তো দেখো এই অঙ্কটাকে আমরা ঐকিক নিয়মে করতে পারি, ত্রৈরাশিক নিয়মে করতে পারি, অনুপাত ব্যবহার করে করতে পারি, যে কোনো নিয়মেই করতে পারি। তো যে নিয়মে আমাদের তাড়াতাড়ি হবে আমরা সেই নিয়মটাই ব্যবহার করব। তাহলে দেখো লোক যদি এখানে কমে গেছে, লোক কমে গেলে কিন্তু বেশি দিন চলবে, অর্থাৎ উত্তর যেটা হবে সেটা কিন্তু আমার 160-এর থেকে বড় হবে। প্রত্যেকটা উত্তরই কিন্তু আমার 160-এর থেকে বড় আছে, তাহলে যে কোনো উত্তরই আমার ঠিক হতে পারে, সেই জিনিসটাকে আমার মাথায় রাখতে হবে। লোক যদি কমে যায় তাহলে এই রিলেশনটা কিন্তু ব্যস্ত সম্পর্ক। তাহলে আমরা কি করে সহজে বার করব, কত সময় লাগবে বা কত দিন চলবে। তাহলে দিন কত কী করে আমরা বার করব, আমরা ডান দিকে রিলেশনটাকে নিয়ে নেব। ডান দিকে কত ছিল, 160 ইন্টু কী করবো, যেহেতু এটা ব্যস্ত সম্পর্ক আমরা এই ভগ্নাংশটাকে সোজাসুজি লিখে দেবো 4000/3200, এইভাবে লিখে নেবো। আর যদি এটা সরল অনুপাত থাকতো, ব্যস্ত অনুপাত কীরকম, এদিকে লোক কমেছে এদিকে বেড়েছে, এই ধরনের রিলেশনগুলোকে আমরা ব্যস্ত বলি। ঠিক আছে, তো 160 এটাকে আমরা সোজাসুজি গুণ করে নেবো 4000/3200। আর যদি এটা সরল অনুপাত থাকতো তাহলে কিন্তু আমরা উল্টে লিখতাম। ঠিক আছে, তাহলে দুটো শূন্যকে আমরা ক্যান্সেল করে নিতে পারি। 4 8 32, 4 10 40, 8 2 16 20, 20কে 10 দিয়ে গুণ করলে হচ্ছে আমার 200। দেখো খুব সহজে কিন্তু অঙ্কটাকে আমরা করতে পারি। তাহলে সি এর উত্তরটা হচ্ছে রাইট। তো এইভাবে কিন্তু আমরা যে কোনো অঙ্ক
চাকরির পরীক্ষা অঙ্কগুলোকে সলভ করার চেষ্টা করব। আজকের এই ক্লাসটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও।